আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর গোলকের চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে আমরা আগে গোলকের কনসেপ্টটা খুব ভালো করে বুঝবো, যে গোলক কি, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস, বক্রতল, ক্ষেত্রফল, এই সমস্ত কিছুগুলো আমরা আগে জেনে নেবো। আগে গোলক মেনলি কি আগে দেখেন। আমার কাছে এই যে একটা বল আছে, যে ক্রিকেট খেলার প্লাস্টিকের যে বলটা, এই বলটা এই বলটার আকৃতিটা কি? এই বলটার আকৃতি হচ্ছে গোলাকার আকৃতি। তারপর ফুটবল, তরমুজ, এই সমস্তগুলোর আকৃতি হচ্ছে গোলাকার। এই যে গোলাকার আকৃতি রয়েছে যে বস্তুগুলো, তাদেরকেই কিন্তু বলা হয় গোলক। এই গোলকটার ব্যাসার্ধ, ব্যাস, এইগুলো আমরা আগে জেনে নিই। তাহলে এই গোলকটাকে আমি বোর্ডে এঁকে নিয়েছি, যে এটা হচ্ছে আমার একটা সমগ্র গোলক। ঠিক আছে, গোলক মেনলি দুই প্রকারের হয়, তিন প্রকারের, দুই প্রকারেরই বলা যায়। একটা হচ্ছে মেন, একটা হচ্ছে সম্পূর্ণ গোলক, একটা হচ্ছে অর্ধ গোলক। এবার অর্ধ গোলকের মধ্যে দু রকম থাকে, একটা হচ্ছে ফাঁপা অর্ধ গোলক হতে পারে, একটা নিরেট। এগুলো আমরা জানবো, তার আগে আমরা সমগ্র গোলকটা জেনে নিই। এটা হচ্ছে একটা সমগ্র গোলক। মানে আমি যে বলটা দেখালাম, ওই ক্রিকেট খেলার ওই বলটা হচ্ছে, এটা আমি এঁকে নিয়েছি। তাহলে এই গোলকের একটা ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ কি? এই যে বলটা রয়েছে, এই বলটার মাঝখানে এর কেন্দ্রে একটা বিন্দু যদি আমি ভেবে নিই, এই বলটার কেন্দ্রে, মানে এই বলটা কিন্তু ভেতরে, বাইরে নয় কিন্তু, এর ভেতরে একটা বিন্দু, যেটা থেকে এর এই যে বাইরের যে লেয়ারটা, এই লেয়ারটার যে দূরত্ব সেটা সেম হবে, সেটাকে বলবো বলটার কিন্তু ব্যাসার্ধ। তার আগে এই বলটার এই যে বাইরের যে লেয়ারটা, বাইরের যে প্লাস্টিকটা, ভেতরটা তো ফাঁকা, বাইরের যে প্লাস্টিক বা বাইরের যে এই লেয়ারটা, এটাকে বলা হয় এই গোলকটার বক্রতল। ঠিক আছে, তাহলে এই যে আমি ছবিটা যেটা এঁকেছি, তার মানে কি, এই যে বাইরের যে মাপটা, বাইরের যে প্রান্তটা বলটার, সেটা হচ্ছে বলটার বক্রতল। এবার গোলকের ক্ষেত্রে একটা মাত্রই তল হয়, যেহেতু এটা গোল বস্তু। অনেক বস্তুর একটার বেশি তল হতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে এই একটাই তল। আমি যেখানেই হাত দিই না কেন, আমি গোলই দেখতে পাবো। তাই একে বলা হয় বক্রতল, বা একে ইংলিশে কার্ভড সারফেস বলে। কার্ভড সারফেস এটাকে ইংলিশে বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে বাইরের যে মাপটা, সেটাই হচ্ছে গোলকের বক্রতল। আর ব্যাসার্ধ কি? গোলকের ঠিক কেন্দ্র থেকে এই বক্রতলের যে দূরত্বটা হয়, সেটাকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। মানে গোলকের এই বক্রতলের উপর যে কোনো যদি আমি একটা বিন্দু কল্পনা করে নিই, যেখানে হোক একটা বিন্দু যদি কল্পনা করি, তাহলে এই কেন্দ্র থেকে, এটা গোলকের কেন্দ্র আমি ধরে নিই, কেন্দ্র থেকে এই বক্রতলের যে দূরত্বটা, সেটাকেই বলা হয় ব্যাসার্ধ। এটাকে কি বলা হচ্ছে তাহলে? এটাকে আমি বলছি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি। ব্যাসার্ধকে আমরা লিখবো সবসময় আর দিয়ে। ওকে, কারণ ব্যাসার্ধকে ইংলিশে রেডিয়াস বলে, সেই রেডিয়াসের ফার্স্ট লেটার আর থেকে এই ব্যাসার্ধটাকে ডিনোট করা হয়। এবার এই গোলকটার যেমন একটা ব্যাসার্ধ আছে, একটা ব্যাসও আছে। এবার ব্যাসকে ইংলিশে কি বলে? ব্যাসকে ডায়ামিটার বলে। ঠিক আছে, এখানে তাহলে একটা গোলকের আমি ব্যাস পাবো। ব্যাসটা কি ভালো করে দেখলে, আচ্ছা, ব্যাসার্ধ শুধুমাত্র যে এইটাই কিন্তু ব্যাসার্ধ হবে তার কোনো মানে নেই। ব্যাসার্ধ কিন্তু এই গোলকের যে কোনো ওপর যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটাই কিন্তু ব্যাসার্ধ। এগুলো কিন্তু সবই হচ্ছে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু সমদূরবর্তী। কেন্দ্র থেকে গোলকের বক্রতলে যে দূরত্বটা, সেটা কিন্তু সমদূরবর্তী। আর এই দূরত্বটাকেই আমরা বলি ব্যাসার্ধ। এগুলো মুছে দিচ্ছি। এবার দেখবো ব্যাস। ব্যাসটা কি? ব্যাস হচ্ছে, আগে ভালো করে দেখতে হবে এখানটা, যে এই কেন্দ্র থেকে এই দিকে যেমন একটা ব্যাসার্ধ রয়েছে, এটাকে আমি বলছি আর। সেম ভাবে আমি যদি দেখি, তার মানে তো গোলকটার এই দিকেও একটা ব্যাসার্ধ আছে, মানে এখান থেকে এইটাও তো একটা ব্যাসার্ধ, এটাও তো আর। এই দুটো আর কে যদি আমি মিলিয়ে দিই, বা আমি যদি দেখছি এই দুটো আর কে মিলালে আমি কোন ডিস্টেন্সটা পাচ্ছি, এই টোটাল যে ডিস্টেন্সটা, এটাকেই বলা হয় হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস মানে আমি দেখলাম এই দুটো আর এর যোগফল, মানে দুটো আর কে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি পাবো 2r। এই 2rটা হচ্ছে আমার গোলকটার ব্যাস। তাহলে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে, এখান থেকে এতটা একটা ব্যাসার্ধ, এখান থেকে আবার এতটা একটা ব্যাসার্ধ। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি, মানে এই টোটাল যে ডিস্টেন্সটা হবে, এবং সেটা যদি কেন্দ্রবিন্দুগামী হয়, তবে সেটাকে আমি ব্যাস বলবো। আর ব্যাসটা হচ্ছে 2r। তাহলে আমি এরকম বলতে পারি যে ব্যাসার্ধের দুগুণ হচ্ছে ব্যাস। ব্যাসার্ধর যা মাপ হবে, তার সাথে 2 গুণ করে দিলে ব্যাস হবে। মানে ব্যাসার্ধটা যদি 5 হয়, আমার ব্যাস হয়ে যাবে 10। এবার আমাকে ঘুরিয়ে বলতে পারে, তাহলে ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের 2 গুণ যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এই ছিল হচ্ছে সমগ্র গোলকের। তাহলে বক্রতল হচ্ছে এই বাইরের যে লেয়ারটা, এটা হচ্ছে মানে বাইরের যে পোর্শনটা, এটাকে বক্রতল বলা হয়। আর এই ডিস্টেন্সটা ব্যাসার্ধ, আর টোটালটা হচ্ছে ব্যাস। তাহলে এই গোলকটার ক্ষেত্রে কি, এটা একটা অর্ধগোলক। এবং অর্ধগোলক দু রকমের হয়। ঠিক আছে, মানে এই যে টোটাল গোলকটাকে আমি কেটে অর্ধেক করে দিয়েছি, তাহলে এবার এই অর্ধগোলক দু রকম হতে পারে। এই গোলকটা যদি আমার ফাঁকা হয়, যদি এই গোলকটা ফাঁপা হয়, ভেতরে কোনো স্পেস, সরি,
গোলকটা যদি ফাঁপা হয় মানে ভেতরে যদি ফাঁকা অংশ থাকে, মানে এই প্লাস্টিকের যে বলটা এটাকে যদি কাটি আমি কি পাবো, এই গোলকটা পাবো, মানে ভেতরটা যেহেতু ফাঁকা, প্লাস্টিকের বলটার ভেতরে ফাঁপা রয়েছে। তাহলে এই অর্ধগোলক দু রকমের হয়ে থাকে, একটা ফাঁপা হতে পারে, একটা নিরেট হতে পারে। ওকে, এই যে ফাঁপা যে গোলকটা সেটা আমি একটা বাটি ভেবে নিতে পারি, আমার কাছে একটা বাটি আছে, এই যে বাটিটা, বাটিটা কি, বাটিটার ভেতরটা তো ফাঁকা, তাহলে এর ক্ষেত্রে কিন্তু একটা মাত্রই তল রয়েছে, সেটা হচ্ছে এর বাইরের এই যে বেঁকা যে তলটা, এর কিন্তু এর মুখে কোনো তল নেই, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে এই যে বেঁকা যে তলটা, এটাকে আমি কি বলবো, এই যে বেঁকা যে তলটা রয়েছে এর মুখটা কিন্তু ফাঁকা, এর কোনো তল নেই, তাহলে এই বেঁকা তলটাকে আমি বলবো বক্রতল। এই গোলকটার এই বেঁকা তলটা হচ্ছে বক্রতল। সেম ভাবে তাহলে এই নিরেট অর্ধগোলকটার ক্ষেত্রে এই বেঁকা তলটা হচ্ছে বক্রতল, এই বেঁকা তলটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল। তাহলে ফাঁপা গোলকের কিন্তু একটাই তল, ফাঁপা অর্ধগোলকের সেটা হচ্ছে বক্রতল, কিন্তু নিরেটের ক্ষেত্রে কিন্তু দুটো তল আছে, একটা বক্রতল আর একটা কিন্তু সমতলও আছে। মানে এটাকে যদি আমি একটা তরমুজ ভেবে নিই, এটা গোটা তরমুজকে আমি কেটে অর্ধেক করে দিই, তাহলে ওপরে কি একটা লাল লেয়ার পাবো, ওই যে লাল লেয়ারটা মানে এই বাটির ওপরে যদি একটা লেয়ার থাকতো তাহলে ওইখানে আমি টাচ করতে পারতাম, সেটা হচ্ছে আমার কি একটা সমতল। তাহলে এই নিরেট অর্ধগোলকের কিন্তু একটা বক্রতল যেমন বেঁকা তল রয়েছে, তেমন একটা মুখে একটা সমতল মানে ফ্ল্যাট যে সারফেসটা উপরে সেটাও কিন্তু রয়েছে, যেটা হচ্ছে সমতল। তাহলে শুধুমাত্র নিরেট অর্ধগোলকের কিন্তু দুটো তল, আর সমগ্র হোক বা ফাঁপা হোক সেটার একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এবার তাহলে এই ফাঁপা অর্ধগোলকটার ব্যাসার্ধ কোনটা, এটা একদম সিম্পল ব্যাপার, ঠিক এই যে কেন্দ্রটা রয়েছে মুখে, এই কেন্দ্রটা থেকে এই ডিস্টেন্সটা আমার ব্যাসার্ধ। তাহলে তাহলে এই টোটাল যে ডিস্টেন্সটা হবে, এই টোটাল ডিস্টেন্সটা আমার ব্যাস হবে, মানে টোটালটা হয়ে যাবে 2r, শুধুমাত্র এইটুকু হবে আমার r, আর টোটালটা হচ্ছে 2r, এই টোটালটা হচ্ছে 2r, টোটালটা 2r। তাহলে এইটার ক্ষেত্রেও সেম, এই কেন্দ্র থেকে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর টোটাল ডিস্টেন্সটা হবে 2r মানে ব্যাস। ওকে, এবার আমরা গোলকের কিছু সূত্র দেখে নিই। এই যে সমগ্র যে গোলকটা রয়েছে প্রত্যেকটা গোলকেরই একটা করে সমগ্র তলের ক্ষেত্রফল আছে। তাহলে সমগ্র তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, কোনো বস্তুর যে কটা তল থাকে তার প্রত্যেকটা তলকে যদি আমি যোগ করে দিই, প্রত্যেকটা তলের ক্ষেত্রফলকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমার যে গোলকটা রয়েছে তার তো একটা মাত্রই তল, তার হচ্ছে এই বক্রতলটা। তার মানে সমগ্র গোলকের ক্ষেত্রে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বলুক, কি সমগ্র তলের ক্ষেত্রফল বলুক, কি পার্শ্বতলের ক্ষেত্রফল বলুক, তাহলে সূত্র কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে আমার 4πr², 4πr, 4πr² বর্গ একক। বর্গ একক, ক্ষেত্রফল যেখানেই বলবে সেখানে আমরা বর্গ কথাটা ইউজ করব, আর একক হচ্ছে যদি ব্যাসার্ধের সাথে সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, এইভাবে আমরা ইউজ করব। এবার সমগ্র তলের ক্ষেত্রফল জিনিসটা অ্যাকচুয়ালি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে বাইরের যে মাপটা না, সেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। মানে এই যে বলটা, এই বলটাকে যদি আমি বলি, আমি এই রুমালটা দিয়ে মোড়াতে চাই, তাহলে এই রুমালটা দিয়ে মোড়াতে ঠিক যতটা রুমাল লাগলো, তার মানে রুমাল কতটা লেগেছে, বলের বাইরের যে মাপটা সেই পরিমাণ রুমালই তো লেগেছে বলটাকে মোড়াতে। তাহলে সমগ্র তল মানে কোনো গোলাকার বস্তুর বাইরের যে মাপ সেটাকেই তার সমগ্র তল বলা হয়। তার মানে এই বলটাকে যদি আমি এখন লাল কালার করতে চাই, আমার কতটা লাল রং লাগবে, এর বাইরের যে মাপটা সেই মাপের সমপরিমাণ লাল রং লাগবে, ঠিক আছে। তার মানে সমগ্র তল মানে কিন্তু এই বাইরের যে মাপটা সেটাকেই বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই গোলকটার বাইরের মাপটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই ফাঁপা অর্ধ গোলকটার ক্ষেত্রে কি হবে, যদি গোটা গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² হয়, তাহলে আমি গোলকটাকে কেটে অর্ধেক করে দিয়েছি, মানে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 4 কেটে গেলে 2, তার মানে এটার ক্ষেত্রফল কত হবে, সমগ্র গোলকে যদি 4πr² হয় আর ফাঁপা গোলকের ক্ষেত্রে 2πr² হয়ে যাবে, মানে অর্ধেক বর্গ একক। কিন্তু নিরেটের ক্ষেত্রে কিন্তু সমগ্র তলটা একটু আলাদা, নিরেটের ক্ষেত্রে কেবলমাত্র বক্রতল মানে এই যে পাশের যে মাপটা সেইটা হয়ে যাবে কিন্তু 2πr² বর্গ একক। কারণ নিরেটের ক্ষেত্রে কি হচ্ছে, নিরেটের ক্ষেত্রে দুটো তল আছে, আর আমরা এখানে সমগ্র তল মানে অ্যাকচুয়ালি বক্রতলটাকে ইউজ করছিলাম, এটার ক্ষেত্রে বক্রতলটাকে আমি ইউজ করেছি বা পার্শ্বতল, কিন্তু এর ক্ষেত্রে দুটো তল আছে, আর দুটো তল যেহেতু আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রে কিন্তু এই যে সমতল আর বক্রতলটা মিলে সমগ্র তল হবে, তাই এই গোলকটার ক্ষেত্রে কিন্তু
শুধুমাত্র বক্রতল যদি বলে বা পার্শ্বতল যদি বলে তাহলে আমি এই সূত্রটা ইউজ করব। সমগ্রতল বললে এই সূত্রটা আমি ইউজ করতে পারবো না। নিরেটের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। নিরেটের ক্ষেত্রে সমগ্রতল তাহলে কি হচ্ছে, এই সমতলের যে ক্ষেত্রফল আর বক্রতলের যে ক্ষেত্রফল তাকে যোগ করে দিতে হবে। তাহলে বক্রতলের তো আমি পেয়ে গেছি যে 2πr²। আর সমতল, এই যে সমতল বা উপরে যে ফ্ল্যাট সারফেসটা আছে ওটাকে আমি যদি একটা বৃত্ত ভেবে নিই, তাহলে বৃত্তের ক্ষেত্রফলও যা ওই সমতল বা ফ্ল্যাট সারফেস ক্ষেত্রফল কিন্তু সূত্র একই। তাহলে এক্ষেত্রে কি হবে, πr² হবে। তাহলে 2πr² আর 3πr² অ্যাড করলে কি হবে, যেমন 2x আর একটা x অ্যাড করলে কি হয় 3x হয়ে যায়। সেম ভাবে এখানে 2πr² আর πr² অ্যাড করলে হয়ে যাবে আমার 3πr² বর্গ একক। তাহলে তাহলে কি কি সূত্র পেলাম, যদি গোটা একটা গোলক বলে তার সমগ্রতল হবে 4πr²। ফাঁপা অর্ধগোলকের বক্রতল বলুক কি সমগ্রতল বলুক কি পার্শ্বতল বলুক একটাই সূত্র 2πr²। কিন্তু নিরেটের ক্ষেত্রে আমার দুটো সূত্র মাথায় রাখতে হবে ক্ষেত্রফলের জন্য। যদি বক্রতল বলে তবে 2πr², যদি সমগ্রতল বলে তাহলে 3πr² ইউজ করবো। এবার গোলকের আয়তন জেনে নেব। গোলকের আয়তন মানে কি, কোনো গোলাকার বস্তুর ভেতরে যতটা জায়গা থাকে সেটাকে তার আয়তন বলা হয়। মানে এই যে বলটা, এই বলটার ভেতরটা তো ফাঁকা, তাহলে এই বলটার ভেতরে ঠিক যতটা জায়গা আছে, যা আমি যদি ভাবি বলটার ভেতরে বায়ু আছে, তাহলে এর ভেতরে কতটা বায়ু আছে সেই মাপটাই হবে কিন্তু এর আয়তন। ওকে, বা যদি বলটা সলিড হয় তাহলে বলটাকে তৈরি করতে যতটা বস্তু যতটা জিনিস লাগবে সেটা হচ্ছে বলটার আয়তন হবে। মানে ভেতরের যে মাপটা সেটা হচ্ছে আয়তন। তাহলে এক্ষেত্রে এই যে সমগ্র গোলকটা আছে তার আয়তন বার করার সূত্র হচ্ছে 4/3πr³ ঘন একক। ঘন একক। তাহলে ক্ষেত্রফলের সময় আমরা বর্গ একক ইউজ করব আর আয়তনের সময় ঘন একক ইউজ করব। এবার গোটা গোলকের আয়তন যদি 4/3πr³ হয় তাহলে অর্ধ গোলকের আয়তন কি হবে, 2/3πr³, মানে অর্ধেক হয়ে যাচ্ছে ঘন একক। সেম এইটার আয়তনের ক্ষেত্রে ফাঁপা বলুক কি নিরেট বলুক আমরা একটাই সূত্র ইউজ করবো, সেটা হচ্ছে 2/3πr³। দুজনের ক্ষেত্রে একই 2/3πr³। এবার এই নিরেটটার ক্ষেত্রে আমি যেহেতু এটাকে একটা তরমুজ ভেবে নিয়েছি, তার মানে কি এই তরমুজের বাইরের যে লেয়ারটা এটা অ্যাকচুয়ালি কি লেয়ার, বাইরের যে লেয়ারটা সেটা সবুজ হয়, তাই না? এই সবুজ যে লেয়ারটা আছে সেইটার মাপটা হবে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। আর যে লাল ওপরে যে লাল পোর্শনটা আমি দেখতে পাচ্ছি কাটার ফলে, তাহলে ভেতরটা কি পুরো লালে পুরো সলিড হয়ে রয়েছে ভেতরটা, ওই যে লাল অংশের যে মাপটা সেটা কিন্তু হয়ে যাবে তাহলে আমার যে তরমুজটার আয়তন। সূত্রটা এদের দুজনের ক্ষেত্রে একই সূত্র ইউজ করব। এবার আমরা অঙ্কগুলো শুরু করে নেব। তাহলে আমি তার আগে এই পোর্শনটা মুছে, এগুলো সব মুছে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে ভালো করে। একের দাগের অঙ্কটায় আমাকে বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে, একটি গোলকের ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে যে 10.5 সেন্টিমিটার হলে, 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা হিসেব করে বার করতে বলেছে। মানে একটা গোলক আছে, যার একটা গোলক আমি ভেবে নিচ্ছি যে একটা গোলক আছে, এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দিয়েছে যে 10.5 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। এটা একটা সম্পূর্ণ গোলক, যেহেতু আমাকে অর্ধগোলক বলে কিছু বলে দেয়নি, তাহলে এই গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া আমরা বলতে পারি ইংলিশে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমি জানি, সূত্র আগে দেখে নিয়েছি আমরা, সেটা হচ্ছে 4πr² হয়, 4πr² হবে। 4πr² বর্গ একক আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের বর্গ একক। এক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু আমাকে ব্যাসার্ধটা কি বলেছে 10.5 সেন্টিমিটার, তাহলে এখানে আমি আর একক না লিখে আমি কি লিখবো, বর্গ সেন্টিমিটার লিখবো। তাহলে এবার সূত্র ইউজ করতে হবে 4πr², তাহলে 4 ইন্টু 22/7। এখানে যে পায়ের যে ভ্যালুটা, পাই নট ইকুয়ালস টু 22/7 হয়। এখানে আমরা অঙ্ক করার জন্য ক্লাস 10 লেভেলে আমরা অঙ্ক করার জন্য পায়ের ভ্যালু 22/7 ধরে নিচ্ছি, ধরে নেবো, ঠিক আছে? তাহলে এখানে পায়ের ভ্যালুটা বসিয়ে দিয়েছি। আর আর এর যেহেতু স্কোয়ার আছে তাহলে 10.5 এর হোল স্কোয়ার লিখবো, 10.5 তার হোল স্কোয়ার। এবার কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকার মানে সেই সংখ্যাটাকে দুবার গুণ করা, মানে এক্স ইন্টু এক্স মানেই কিন্তু এক্স এর স্কোয়ার।
তাহলে এখানে আমি হোল স্কোয়ার না লিখে আমি এক লাইন কম করার জন্য এখানে আমি ডিরেক্ট 10.5 ইন্টু 10.5 লিখতে পারি। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করতে হবে। এখানে পয়েন্ট তুললে 10 আসছে, এখানে পয়েন্ট তুললে 10 আসছে। 5 দুগুণে 10, 5 21 105। 5 দুগুণে 10, 5 21 105। এবার তাহলে কি পড়ে থাকছে, এই 2 দিয়ে 4কে কাটলে 2, এই 2 আর 2 কেটে গেল। আর এখানে 7 পড়ে আছে, 7 দিয়ে 21কে কাটলে 3। তাহলে আমার ওপরে কি কি পড়ে আছে আগে দেখে নি। ওপরে ওপরে আমার এখানে 22 পড়ে আছে, 3 পড়ে আছে, আর 21 পড়ে আছে, তাই তো। তাহলে 3 আর 21 গুণ করলে কত হবে, 63 হবে। 63 আর 22কে গুণ করে দিতে হবে, 63 আর 22কে গুণ করে দিতে হবে। 6 12 6 12 6 8 3 1, তাহলে 1386 বর্গ সেমি। এটা তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে গোলকটার এটা একটা বেসিক অঙ্ক ছিল যে গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছিল, সমগ্র তলের ক্ষেত্রফল যার সূত্র বসে অ্যান্সারটা বার করা, যেটা আমার অ্যান্সার এসছে 1386 বর্গ সেন্টিমিটার। এবার 2 এর অঙ্কটা করব। দুইয়ের অঙ্কটাই আমাকে বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। মানে একটা চামড়ার বল আছে, একটা চামড়ার বল আছে যেটা বলছে তৈরি করতে, যেটাকে তৈরি করতে মোট খরচ হয়েছে 431.20 টাকা, 431.20 টাকা। এবার বলছে যে প্রতি বর্গ সেমিতে যদি 17.50 টাকা খরচা হয়, বলটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা খরচা হচ্ছে। আমি বলছি প্রতি, এটা তাহলে 1 বর্গ সেন্টিমিটার, এই 1 বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা খরচা হচ্ছে। তাহলে বলটার লাস্টে বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, মানে ব্যাসটা আমাকে বার করতে বলেছে, কত হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই গোলকটা বলছে চামড়ার বলটা তৈরি করতে মোট এত টাকা খরচ হয়েছে। তার মানে এই টাকাটা কোথায় খরচ হয়েছে, চামড়ার বলটার সমগ্র দলেই তো খরচা হয়েছে, মানে বলটাকে তৈরি করতে বাইরের যে মাপটা সেটাতে খরচা হয়েছে। আর বলছে 1 বর্গ সেন্টিমিটারে এত টাকা খরচা হয়েছে। আমরা এখানে ঐকিক নিয়মে করতে পারি, বা এইটাকে, এই অ্যামাউন্টটাকে এটা দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমার হয়ে যায়। আমরা এখানে ঐকিক নিয়মে করছি, যে আমাকে বলেছে যে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে, এটা আমাকে অঙ্কে বলে দিয়েছে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেন্টিমিটারে। 431.20 টাকা এইটা খরচা হয় কতটায়, এটা কিন্তু বলে দিয়েছে পুরো বলটা তৈরি করতে। তার মানে এইটা থেকে যে বর্গ সেন্টিমিটারটা পাবো সেটা কিন্তু আমার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আছে তাহলে এখানে 431.20 সাথে 1/17.50 গুণ হয়ে যাবে। তাহলে এই যে যেটা পেলাম, এটা অ্যাকচুয়ালি কি পেলাম, বলটার সমগ্র তল পেলাম। সমগ্র তলের যে ক্ষেত্রফলের মাপটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এই ওপরের পার্টটা মুছে দিচ্ছি এখানে। তাহলে আমি এখন প্রশ্নানুসারে দিয়ে ডিরেক্ট করবো, যে প্রশ্নানুসারে দিয়ে আমি বলতে পারি আমার যে এই দিকের যে মাপটা বেরিয়েছে, এটা যেটা এসছে সেটা হচ্ছে, আমি এটা ডিরেক্ট এইভাবে লিখতে পারি যে এর নিচে এইটা আছে, মানে 431.20, তার নিচে 17.50 আছে। এটা মানেও যায়, এটা মানেও তাই। এটা কি, এটা হচ্ছে আমার গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফলের মাপটা। তাহলে প্রশ্নানুসারে আমি যদি সমাধান এইদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের মাপটাকে লিখি, আমার এইদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটাকে লিখতে হবে, মানে 4πr², এই সূত্রটাকে আমাকে এইদিকে লিখতে হচ্ছে। তাহলে এখানে 4πr², এখানে আমি ভ্যালুগুলো বসাবো, যে 4 × 22/7 × r² ইকুয়ালস টু 431.20/17.50। এই 0 0 কেটে গেল,
আর যেহেতু এক ঘর আগে করে দশমিক আছে তাই দশমিকগুলো ডিরেক্ট কেটে দেওয়া যায়। বা এটা কি হচ্ছে, এই দশমিকটা তুললে নিচে একটা 10 আসছে, এই দশমিকটা তুললে উপরে একটা 10 যাচ্ছে, দিয়ে 10 আর 10 কেটে যাচ্ছে। এবার আমি এখান থেকে আর স্কোয়ারের ভ্যালুটা বার করবো। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আমার কত হচ্ছে, আর স্কোয়ার ইকুয়ালস টু এদিকে যেটা আছে থেকে যাবে, যে 431 2 তার নিচে 175, এর সাথে এই 22/7 থেকে যদি আমি ইকুয়ালের এই পারে নিয়ে আসি, আমার 7/22 হয়ে যাচ্ছে, কারণ ফ্র্যাকশন বাঁ দিক থেকে ডান দিকে গেলে উল্টে যায়। সেম ভাবে 4টার নিচে আমি যদি 1 ভেবে নিই, এদিকে আসলে আমার 1/4 হয়ে যাবে। এটাকে এবার কাটাকুটি করতে হবে। এখানে 7 দিয়ে 175 ডিরেক্ট কাটছে, 7 দুগুণে 14, 5 7 35। 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 একে 4, একটা শূন্য বসবে, 4 7 28, 3 2 4 8 32। এখানে 22 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, এটা কাটলে 500 500 539, 539। আর 11 দিয়ে এটাকে কাটলে, 11 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 11 4 11 44 আর 9 99, তাহলে 49। তাহলে ওপরে আমার 49 থাকছে, নিচে 25 থাকছে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 49/25 পেয়েছি। তাহলে আর ইকুয়ালস টু কত হবে এখানে, তাহলে আর স্কোয়ার যদি 49/25 হয়, আর ইকুয়াল √49/25 হচ্ছে, কারণ স্কোয়ারটা এইদিকে গিয়ে রুট হয়ে গেল। তাহলে আর ইকুয়াল ফাইনালি কি পাচ্ছি এখানটায়, আর ইকুয়াল আমি পাচ্ছি 7/5 পাচ্ছি, কারণ 49টা রুটের বাইরে 7 হয়ে গেছে, 25টা 5 হয়ে গেছে। এবার আর মানে এখানে তাহলে আমি ব্যাসার্ধটা পেয়ে গেছি, আর পেয়েছি মানে ব্যাসার্ধ পেয়েছি, সেটা 7/5 ফ্র্যাকশনে থাক, অসুবিধা নেই। কিন্তু আমাকে অঙ্ক বলেছে ব্যাসের মাপটা বার করতে। তাহলে ব্যাস, ব্যাস কি জানি আমি, ব্যাস হয় 2r, মানে ব্যাসার্ধ যা হবে তার সাথে 2 গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমার ব্যাসার্ধ এসছে 7/5, তাহলে এর সাথে 2 গুণ করে দিলেই হয়ে যাবে। 7 দুগুণে 14/5 হচ্ছে। তাহলে আমি এদিকে করছি, তাহলে এটা হচ্ছে 7 দুগুণে 14/5, তাহলে 14/5 হচ্ছে আমার ব্যাসটা। তাহলে এটাকে ভাগ করলে 5 দুগুণে 10, 4 নামছে, দশমিক দিয়ে শূন্য আনলে 5 8 40। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে ব্যাসের মাপ হচ্ছে 2.8 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা আমি পেয়ে যাচ্ছি 2.8 সেন্টিমিটার। এটা তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা আমরা বেরিয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা কমপ্লিট। এবার আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি। তিনের অঙ্কটাই বলছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে অঙ্কটাই বলেছে স্কুলে যে শর্টপাট খেলা হয়, মানে স্কুলের স্পোর্টসের সময় দেখবে একটা যে লোহার একটা ভারী বল এরকম ভাবে ছুঁড়ে কে কতটা দূরে ছুটতে পারে খেলা হয়, ওই যে বলটা, ওই বলটাকে বলা হয় শর্টপাট খেলার বল। তাহলে ওই যে বলটা বলছে ওরকম একটা বলের ব্যাসের দৈর্ঘ্যটা বলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বলেছে। তাহলে আমি বলটাকে ভেবে নিচ্ছি এইটা আমার ওই শর্টপাট খেলার বলটা। তাহলে বলটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে অ্যাকচুয়ালি কি বলে দিয়েছে, এই যে টোটাল ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ব্যাসার্ধ কোনটা, এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে ব্যাস যখন 7 বলে দিয়েছে, তাহলে আমার ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধ ঠিক ব্যাসার্ধের যেমন 2 গুণ হয়ে যায় ব্যাস, তাহলে ব্যাসের আমার অর্ধেক হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, মানে 7/2 সেন্টিমিটার, কারণ এই টোটালটার অর্ধেকটাই তো ব্যাসার্ধ। তাহলে 7-এর অর্ধেক হচ্ছে আমার ব্যাসার্ধ এখানে। এবার বলছে বলটা তৈরি করতে কতটা লোহা লেগেছে। তার মানে কি, এই বলটা তো সলিড, তার মানে তৈরি করতে মানে কিন্তু এখানে সমগ্র তল ইউজ করলে হবে না, বলটা তৈরি করতে বলে দিয়েছে কত ঘন সেমি। যে ঘন সেমি যে কথাটা অঙ্কে বলে দিয়েছে না, যে কত কত ঘন সেমি লোহা লেগেছে, যে ঘন সেন্টিমিটার, এইটা দেখেই আমি বুঝে যাব যে আমাকে আয়তন বার করতে বলেছে, মানে যে ঘন কথাটার যেখানে দেখতে পাচ্ছি তার মানে আয়তন বার করতে বলেছে, এটা আমি বুঝে গেছি। যদি বর্গ বলতো তার মানে কিন্তু সমগ্রতল। তাহলে এখানে খুবই ইজি, মানে শুধু বলটার আয়তন বার করলেই হয়ে যাচ্ছে। বলটার আয়তন বার করব, যে আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউব, এখানে ঘন সেমি হবে। তাহলে 4/3 এবার বসিয়ে দিই, 4/3, তাহলে 4/3 ইন্টু পায়ের জায়গায় 22/7, আর কিউব আছে, যেমন আর স্কোয়ারে আমি কি করেছিলাম 10.5 কে 2 বার গুণ করে লিখেছি, তাহলে এখানে 7/2 কে আমি 3 বার লিখবো যেহেতু কিউব আছে,
যেহেতু কিউব আছে মানে মাথায় 3 আছে আর এর, সেই কারণে আমি 8টাকে 3 বার লিখছি এখানে। এবার এই 7 আর 7 কেটে গেল, 2 দিয়ে 22কে কাটলে 11, 2 দিয়ে 4কে কাটলে 2, আবার এই 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে নিচে নিচে আমার 3টা পড়ে থাকছে, এটাকে আর কাটা যাচ্ছে না। ওপরে 11 পড়ে আছে আর দুটো 7 পড়ে আছে, তাহলে 7 7টা 49। তাহলে 49কে 11 দিয়ে গুণ করে দিতে হবে, 9 কে 9 4 কে 9 4, তাহলে 9 13 3 হাজার 1 5, তাহলে 539/3 হচ্ছে এখানে। তাহলে হচ্ছে 539/3। তাহলে এটাকে ভাগ করে দিই, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 539কে 3 দিয়ে, 3 একে 3, 2 3 3 7টা 21, 2 9, 3 9 27, নিচে 2 পড়ে যাচ্ছে। তার মানে এই যে বলটা ছিল, এই বলটা তৈরি করতে কতটা লোহা লেগেছে, মানে বলটার আয়তনটা আমি বার করলাম। বলটার আয়তনটা বেরিয়ে গেল যে 179 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার। মানে বলটা তৈরি করতে কিন্তু এতটা লোহা লেগেছে, যে আয়তনের মাপটা সেটাই হচ্ছে কিন্তু লোহার পরিমাণ।